Mr. Prime Minister, Yeah. please get the fuck out of DC. Have a wonderful day, ma'am. Yeah. Welcome, everybody. Welcome to the 5th episode of NRB Money Talk. আজকের প্রোগ্রামটাতে আমরা বেসিক্যালি প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর যে লাস্ট 10 বছরের অর্থনীতি এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস অ্যানালিসিস করব এবং উইল স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট টার্ম when he became the prime minister in 2015. ওই সময় থেকে 2019 সাল পর্যন্ত তার কি ইকোনমিক ডিসিশনগুলো যেগুলো ছিল সেগুলো নিয়ে ফার্স্টে কথা বলবো। এরপরে আমরা সেকেন্ড টার্ম এবং সর্বশেষে আমরা থার্ড টার্মের যে কি ইকোনমিক কন্ডিশন এবং মেজারমেন্টগুলো উনি নিয়েছে সেই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো স্টে টিউন এবং লেটস গেট ইনটু দ্য ডিসকাশন। 2015 সালে যখন প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো প্রথমবারের মতো ইলেক্টেড হয়, he was the leader of the Liberal Party এবং আমার মনে আছে যে they were behind poll, but ট্রুডো ডিসকাশন করেছিল যে ওরা তখন ডিবেটে পার্টিসিপেট করেছিল তখনকার প্রাইম মিনিস্টার স্টিভেন হার্পারের সাথে এবং it was emotional for a lot of people. Prime Minister got a majority government. He defied a lot of poll numbers at that time. So আপনারা দেখতে পাচ্ছেন যে 2015 সালে জাস্টিন ট্রুডো অলমোস্ট 184 যেটা সিট পার্লামেন্টে মেজরিটি গভর্নমেন্ট ছিল। স্টিফেন হার্পার ওই সময় বাজেভাবে লিবারালদের কাছে হারে। এটার কারণ ছিল অনেকদিন ধরে স্টিফেন হার্পারের কতগুলো ডিসিশন খুব পপুলার ছিল না ওই সময়। যারা আমরা মাইনরিটি হিসেবে কানাডায় থাকি ওই সময় তারাও খুব হ্যাপি ছিল না কনজারভেটিভদের উপরে, কারণ বেশ কিছু তারা রুল নিয়ে এসেছিল যেগুলো অনেকেই বলে যে it would create second class citizen in Canada at that time. So এই জিনিসটা জাস্টিন ট্রুডো পিক করে ওই সময় এবং তার যে স্লোগান ছিল, ক্যাম্পেইন ছিল যে ক্যানেডিয়ান ইজ এ ক্যানেডিয়ান ইজ এ ক্যানেডিয়ান। সো এই যে ইউনিফাইড কানাডার একটা যে স্লোগান ছিল ওই সময় জাস্টিন ট্রুডোর গভর্নমেন্ট, দ্যাট ওয়াজ ফ্রেশ এবং এই কারণেই তাকে মোটামুটি সব বাঙালি ওই সময় যারা কানাডাতে এলিজিবল সিটিজেন ছিল তারা মোটামুটি সবাই জাস্টিন ট্রুডোকে ভোট দিয়েছিল এবং he came to the power with a very clear mandate এবং তার ফার্স্ট সিগন্যাল যেটা ছিল কানাডার পপুলেশনের প্রতি সেটা ছিল যে সে যেভাবে তার ক্যাবিনেট মিনিস্ট্রিটিকে সাজিয়েছে। তো ওই সময় যখন আমি একটা ছবি শেয়ার করতে চাচ্ছি যে ওই সময় আপনারা যদি দেখেন যে 2015 সালে যে ক্যাবিনেট মিনিস্ট্রি হয়েছিল 50-50 ছিল ওনার জেন্ডার প্যারিটি, মানে হচ্ছে যে 50% অফ দ্য ক্যাবিনেট মিনিস্টার ওয়ার ওমেন, which is kind of unheard of এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। আমি জানি না স্ক্যান্ডিনেভিয়ান কতগুলো কান্ট্রিতে হয়তো বা এরকম থাকতে পারে, বাট ইন ক্যানাডিয়ান পলিটিক্স it was never seen like this before. So that was a very new idea for Canada এবং ওই সময় এই যে লিবারাল মাইন্ডসেট বা যারা হলো লেফট মাইন্ডসেটের তারা এই জিনিসটাকে খুব সাধুবাদ জানিয়েছিল। সো এরপরে যেটা হয় যে আস্তে আস্তে যখন গভর্নমেন্ট তাদের ইকোনমিক ডিসিশন গুলো নেওয়া শুরু করলো, আনফর্চুনেটলি 2016 সালেই তখন ইউএস এর যে গভর্নমেন্ট সেখানে ইলেকশন হয় এবং ট্রাম্প গট ইলেক্টেড। সো ট্রাম্পের এই ইলেকশনটা আসার আগে আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে কানাডার অয়েল প্রাইস। আমরা জানি যে কানাডার যে ইকোনমি সেটা হচ্ছে অনেকটাই হচ্ছে তেলের দামের উপর ডিপেন্ড করে, কারণ the majority of the economy is oil and gas sector এবং অ্যালবার্টাতে বিশেষ করে যেটা কানাডার সবচেয়ে one of the most rich province, সো এই প্রভিন্সটাতে প্রচন্ডভাবে সাফার করে বিকজ যখন তেলের দাম কমে যায় 2014 থেকে 2016 সালে। আপনারা এখানে চার্টটা দেখতে পাচ্ছেন 2014 সাল থেকে 2016 সালের মধ্যে অয়েল দাম প্রায় $110 পার ব্যারেল থেকে অলমোস্ট $50 নেমে আসে। সো এই যে 50% এর মতো একটা রিডাকশন ছিল, এই কারণে আলবার্টাতে প্রচুর জব কাট হয় এবং আমার স্পষ্ট মনে আছে ওই সময় আমি 2013 সালে যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, মাস্টার্স এর স্টুডেন্ট,
My plan was to go to Alberta after I finished my graduation. But by the time I got to finish my graduation in 2015, অ্যালবার্টার অবস্থা খুব খারাপ ছিল। ওদের নিজস্ব এমপ্লয়ি যারা ছিল, ইউজুয়ালি অ্যালবার্টার জবগুলো সবসময় হাই পেইং জব ছিল। সো they were they lost a lot of job at that time. সো ইকোনমিতে ওই সময় অ্যালবার্টাতে কোনো জব ছিল না এবং খুব স্ট্রাগলিং একটা পিরিয়ডের মধ্যে দিয়ে গেছে। সো দ্যাট ওয়াজ দ্য ব্যাকড্রপ অফ দি গভর্নমেন্ট ওই সময়। সো এর মধ্যে আবার ট্রাম্প ইলেক্টেড হয় ২০১৬ সালে এবং ২০১৬ সালে আসার পরেই ট্রাম্প আস্তে, আস্তে শুরু করে যে ট্রেড নেগোশিয়েশন। সো অনেকেই যারা ওই সময় কানাডাতে ছিলেন, তাদের হয়তোবা মনে থাকবে যে ট্রাম্পের একটা স্লোগান ছিল যে NAFTA 2.0। আমরা জানি যে NAFTA নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা, সেটা 90s আর্লি 90s এ ইম্পোজ হয়। বেসিক্যালি এই এগ্রিমেন্টের মাধ্যমে কানাডা, ইউএস এবং মেক্সিকো এরা একটা ইকোনমিক জোন তৈরি করে যেখানে অনেক ফ্রিলি ট্রেড করা যায় অনেক কিছুতে এবং অনেক ধরনের ছাড় দেওয়া হয় অনেক কাজে। So when Trump got elected, he tried to renegotiated all this contract এবং এই সময় প্রচুর ডেইরি ইন্ডাস্ট্রিতে ট্যারিফ বসাতে চেয়েছিল। স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম যে ইন্ডাস্ট্রি প্লাস অটোমোটিভ। অটোমোটিভ যেই সেক্টরটা ছিল, প্লাস টিম্বার এবং যে লাম্বার, ইয়েস, সো লাম্বার অ্যান্ড দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ দোজ নেগোসিয়েশন। সো এই সময় ট্রুডো গভর্নমেন্টের যে প্রাইমারি পারসন ছিল এই ডিল মেকিং এ, তার নাম ছিল ক্রিস্টিনা ফ্রিল্যান্ড এবং উনি ওই সময় এই গভর্নমেন্টের, if I'm not mistaken, she was the foreign affairs minister. So she was in charge of all this negotiation এবং we saw how they negotiated during that time এবং ক্যানাডিয়ানরা ওই সময় ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বা উনাদের যে এই কর্মকাণ্ডগুলো ছিল মোটামুটি ইন জেনারেল সাপোর্ট দিয়ে গেছে বিকজ ক্যানাডিয়ানস আর অলসো ভেরি শকড উইথ ট্রাম্পের যে এই ধরনের স্টাইল ছিল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ক্যানাডিয়ানস আর সিইং ট্রাম্প। সো ক্যানাডিয়ানস আর অলসো ওয়ার নট ভেরি হ্যাপি উইথ ট্রাম্প এবং মোটামুটি সবাই ওকে ম্যানিয়াক বলেই জানতো। সো মোটামুটি ভালোই সাপোর্ট ছিল ক্যানাডিয়ান পলিটিশিয়ানদের প্রতি কানাডার মধ্যে। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দি মোস্ট ইকোনমিক যেই ডিসিশন গুলো জাস্টিন ট্রুডোর গভর্নমেন্ট নিয়েছিল, মোটামুটি বলতে পারেন যে নাফটা 2.0 আসলে একই জিনিস রিব্র্যান্ডেড করে আবার ডিল সাইন করা হয় পরবর্তীতে। খুব বেশি মেজর চেঞ্জ ছিল না, মাইনর চেঞ্জেস ছিল, বাট দ্যাট ওয়াজ পার্ট অফ দ্য নেগোসিয়েশন। এই টার্মে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা ছিল যে এনার্জি ট্রানজিশন। সো আমরা আগেই দেখলাম যে অ্যালবার্টা তখন খুব সাফার করছিল এবং এর মধ্যে লিবারাল গভর্নমেন্ট যেটা করলো যে দে ট্রাই টু ইমপ্লিমেন্ট গ্রিন এনার্জি ম্যান্ডেট। সো আমরা জানি যে জাস্টিন ট্রুডো হচ্ছে খুব বেশি প্রো এনভায়রনমেন্ট এবং হি ট্রাই টু পুশ হিজ এজেন্ডা যে আমাদেরকে 2030-35 এর ভিতরে ফসিল ফিউয়েলের যে ইউজ সেটা অনেক কমিয়ে আনতে হবে এবং ক্লিন এনার্জির যে ট্রানজিশনটা। সো হুইচ ওয়াজ ফাইন এবং মোস্ট পিপল এবং মোস্ট যারা Canadian, they were okay with the idea. But the problem was যে he was going too fast too soon. এবং এর কারণে যেটা হয়েছে যে প্রচুর জব লস হয়, প্রচুর ডিসকারেজ হয় যে বিজনেস কমিউনিটিতে যে কোনো ইনসেনটিভ নাই ফসিল ফিউয়েলে ইনভেস্টমেন্টে। সো প্রচুর জব লস হয়, ওই জবগুলো কখনো আর ফিল হয় নাই। কারণ হচ্ছে যে গভর্নমেন্ট থেকে যদি কোনো সাপোর্ট না পাওয়া যায়, the business gets disinterested in investing in more new project. So এই সময় যেটা হলো যে গভর্নমেন্ট স্টার্ট টু ইন্ট্রোডিউস কার্বন ট্যাক্স এবং আরো কিছু পলিসি নিয়ে আসলো যে they decided not to export যেই এক্সপোর্ট এলএনজি যেটা অনেক কথাবার্তা চলছিল ওই সময়। এবং এই একই সময় আরেকটা বড় প্রজেক্ট যেটা ছিল হলো যে পাইপলাইন কিস্টোন পাইপলাইন এবং আরেকটা একই সময়ে আরেকটা ছিল যে ট্রান্স কানাডা পাইপলাইন। এবং আপনাদের মনে থাকবে যে বিল মর্নো ওই সময় ফাইন্যান্স মিনিস্টার ছিল এবং হি ওয়াজ ওয়ার্কিং অন দিস ট্রান্স কানাডা পাইপলাইন এবং একটা সময় গভর্নমেন্টের সাথে ইন্ডিজিনাস পিপলদের অনেক ডিসপিউট হয় এবং দে হ্যাড টু
pay billions of dollars to finish the project. Indigenous. এবং it took a lot of time এবং প্রচুর back and forth গিয়েছে। They went to the Supreme Court এবং billions of dollars খরচ হয়েছে এই প্রজেক্টে। একই সময়ে কিস্টোন পাইপলাইন যেটা অ্যালবার্টা থেকে সাউথে যেটা হচ্ছে টেক্সাসে যাবে। সো দ্যাট ওয়াজ অ্যানাদার প্রজেক্ট বাট এটাও এই ট্রাম্পের সময় এটার পরবর্তীতে আমি যতটুকু জানি যে এটা আর আগায় নাই এবং ইট ডিডন্ট হ্যাপেন। বাট কিস্টোন যেটা ট্রান্স কানাডা যেটা ক্রস কানাডাতে যে প্রজেক্টটা ছিল আপনারা এখানে দেখতে পারবেন আমি ছবিটা একটু জুম করলে যে দিস ইজ দ্য প্রজেক্ট অফ is Trans-Canada Pipeline. So all the way from the Edmonton to the eastern side of Montreal. So a pipeline আপনার it will flow the oil quickly rather than transporting with যেটা ট্রেডিশনাল ট্রান্সপোর্টেশন মেকানিজমের থেকে পাইপলাইন দিলে খুব দ্রুত ট্রান্সফারটা হবে। সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ অ্যানাদার বিগ ডিসিশন যে গভর্নমেন্ট ওই সময় নিয়েছিল। সো হোয়াট হ্যাপেন্ড ইকোনমিক্যালি যে অ্যালবার্টা খুব ইকোনমিক্যালি সাফার করে এর কারণে এবং অ্যালবার্টা এই সময় আরেকটা বিষয় নিয়ে খুব ফেডারেল গভর্নমেন্টের প্রতি নাখোশ ছিল সেটা হচ্ছে যে ট্রান্সফার পেমেন্ট টু কুবেক এবং জাহিদ এখনো অ্যালবার্টায় থাকে। সো জাহিদ নোজ দ্য ভাইব ইন দ্য কমিউনিটি। প্রত্যেক বছর বিলিয়ন্স অফ ডলার্স আর ট্রান্সফার্ড ফ্রম অ্যালবার্টা টু কুবেক অ্যাজ এ ইন্টারপ্রভিন্সিয়াল পেমেন্ট। সো এই ফেডারেল গভর্নমেন্ট যখন একটা ইন্ডাস্ট্রিকে তারা ফ্লারিশ করতে দেয় নাই, সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ ভেরি ব্যাড চয়েস ফর অ্যালবার্টা এবং অ্যালবার্টা স্টিল ইজ সাফারিং ফর দ্যাট প্রবলেম। এবং এরপরে গভর্নমেন্ট ফেয়ার যেটা করলো যে ক্লিন এনার্জির কথা বলে দে ইন্ট্রোডিউস সামথিং কল্ড কার্বন ট্যাক্স। সো কার্বন ট্যাক্সটা বেসিক্যালি হচ্ছে এই পোর্শনটা আমি খুব একটা এক্সপার্ট না এই কারণে জাহিদ ইজ গোনা এক্সপ্লেইন। জাহিদ, explain us how carbon tax works quickly. Okay, so before going to carbon tax, so আমি এখানে দুটা জিনিস অ্যাড করতে চাই আপনার প্রিভিয়াস টপিক গুলোতে। সো 2015 এর ইলেকশনের আগে মানে সো ইলেকশনের যে কিছু প্রমিস থাকে তো তার মধ্যে এট দ্য সেম টাইম একটা ছিল আপনার মিডিয়াম আপনার লো ইনকাম ব্যারিয়ারে ট্যাক্স ড্রপ করা। সো ওটা ড্রপ Right. হয়েছিল এবং এট দ্য সেম টাইম ওটা আবার সর্ট অফ রিকভারি হচ্ছে আপনার ওয়েলথি জেনারেশন থেকে। সো ওয়েলথিদেরকে আবার ট্যাক্স বাড়ানো হয়েছিল। এটা একটা Right. ছিল। আরেকটা জিনিস হচ্ছে যেটা আপনার এনার্জি সেক্টরকে যে ডিফোকাস করার যে প্রজেক্ট গুলো। সো কিস্টোন প্রজেক্ট, ট্রান্স কানাডা এর সাথে আরো ২ টা প্রজেক্ট বেসিক্যালি ক্যানসেল হয়েছিল। ওগুলো এতটা বড় না বাট দোজ প্রজেক্ট আর অলসো ক্যানসেল। একটা হচ্ছে কি আপনার নর্দার্ন গেটওয়ে পাইপলাইন। সো এটা বেসিক্যালি হচ্ছে আপনার ইন্ডিজিনাস যে এরিয়া গুলো ওখান থেকে যে অয়েল রিজার্ভ সেটাকে নিয়ে আসার প্ল্যান ছিল। সো ওটাও গট ক্যানসেল। আরেকটা ছিল হচ্ছে এনার্জি ইস্ট পাইপলাইন। সো এইটা সম্ভবত আপনার ওই ট্রান্স কানাডার সাথে কানেক্টেড। হ্যাঁ। সো ওটাও ক্যানসেলড হয়েছে। আচ্ছা। আর কার্বন ট্যাক্সটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমি জাস্ট পড়াশোনা করে যেটা বুঝলাম যে গভর্নমেন্ট হচ্ছে যে বেসিক্যালি এমিশন রিডাকশনের জন্য আপনার ডিসকারেজ করার জন্য বেসিক্যালি হচ্ছে এভরি ইয়ারে একটা এডিশনাল কস্ট ইম্পোজ করতে যাচ্ছিল। সো এটা হচ্ছে 2019 থেকে ইন্ট্রোডাকশন শুরু হলো এবং তখন ইনিশিয়ালি ছিল $20 পার টন এবং প্ল্যান হচ্ছে গিয়ে আপ টু 23 it will be $10 every year. So $20 next $30 it will go up like that. And 23 পর থেকে it will go up again by $15. So approximately by 2013 objective হচ্ছে 35% carbon emission reduction করা এবং by 2030 আপনার additional carbon tax on per ton $170 করে। So এটা effectively আপনার টোটাল effective যে carbon price for us, for ordinary people like us, so এটা total cost about 60 থেকে 70% এর মতো coverage just for carbon tax. আচ্ছা। সো ওই টাকাটাই যেটা কালেক্ট করে সেই টাকাটা আবার ওই যে বছর শেষে যখন আমরা ট্যাক্স ফাইল করি ওই সময় আবার Right. কিছু টাকা দিয়ে দেয় ইন্ডিভিজুয়াল। Tax rebate দিয়ে দেয়। রাইট। সো এইটাই আর্গুমেন্ট অপোজিশন পার্টি বলছে যে দিস কার্বন ট্যাক্স রেইজেস প্রাইস ফর এভরিবডি। কারণ হচ্ছে যদি আমার ট্রাক ড্রাইভারের বেশি দামে ফিউল কিনতে হয় দ্যাট ইনক্রিজ দ্য কস্ট অফ ট্রান্সপোর্টেশন। সো আই ডোন্ট নো।
যারা লেফট সাইডে দে think that this is the good mechanism to reduce carbon emission, whereas the right সাইডে যারা conservative সাইডে তারা বলতেছে যে it doesn't work. So I don't know the details. I'm not an energy economist, so I have no details training for that. But that was kind of the main energy related যে Trudeauর push ছিল. This was something important for him. এরপরে আরেকটা 2015 এ আরেকটা ম্যান্ডেট নিয়ে যেটা ট্রুডো গভর্নমেন্ট এসেছিল সেটা হচ্ছে যে বিজনেস ওনারদেরকে। সো দে টার্গেটেড বিজনেস ওনার এবং জাস্টিন ট্রুডো যেটা বলেছিল যে দিস বিজনেস ওনার্স আর বেসিক্যালি চিটার্স, ট্যাক্স চিটার্স, এবং এটার জন্য অনেক ব্যাকল্যাশও হয়। বাট অনেক ডিবেটের পরে 2017-18 সালে যে ট্যাক্সে দে চেঞ্জ দ্য হোল ট্যাক্স সিস্টেম ফর বিজনেস ওনার্স। এবং আমার মনে আছে যে ওই সময় বিজনেস ওনার্স আগে এই চেঞ্জের আগে অনেক ট্যাক্সের স্ট্র্যাটেজি ছিল যেগুলো দিয়ে আসলে হাউসহোল্ডের যে ওভারঅল ট্যাক্স এটা কমানো যেত। যেমন ডিভিডেন্ড ইস্যু করে অন্যান্য ফ্যামিলি মেম্বারদেরকে দে ক্যান রিডিউস দ্য ট্যাক্সেশন। বাট এই 2017-18 সালের সময় যে ট্যাক্স মেজারমেন্ট গুলো নিয়ে আসলো, সংক্ষেপে এটাকে বলে ট্যাক্স অন স্প্লিট ইনকাম। বেসিক্যালি যে কেউ যদি কোনো ফ্যামিলি মেম্বার যদি বিজনেসে কাজ না করে, দেন দে শুডন্ট গেট এনি প্রেফার্ড ট্যাক্স বেনিফিট। সো এই জিনিসটা বিজনেস কমিউনিটিকে খুবই নাড়া দেয় এবং দে ওয়ার ভেরি আনহ্যাপি অ্যাট দ্যাট টাইম। এবং তারা আর্গুমেন্ট করে যে বিজনেস ওনার্স স্ট্রাগলস আ লট টু স্টার্ট এ বিজনেস, টু স্কেল আপ এ বিজনেস। A family needs to sacrifice a lot of time এবং family time, which is true. আমি নিজে একজন বিজনেস ওনার. I know how hard it is to get business run and operate, এবং I sacrifice a lot of time. আমি যদি আজকে কোনো গভর্নমেন্ট জব করতাম বা আমি যদি কোনো ব্যাংকে কাজ করতাম, I can enjoy my holiday much easy or much happily, but business ownerরা they don't have that luxury. So it is something that faced a lot of business owners, এবং এরপর থেকে যেটা হয় যে বিজনেস ওনার they get disincentive যে এই গভর্নমেন্ট তাদেরকে কোনো ইনসেনটিভ দিচ্ছে না বিজনেস করার জন্য। So in a nutshell, this was kind of from 2015 to 2019. এটা ছিল মোটামুটি ব্রড সেন্সে মেজর টপিক গুলো জাস্টিন ট্রুডোর। আমি বলবো যে মানুষের ওই সময় যে গভর্নমেন্টের প্রতি তৎপরতা ছিল। হ্যাঁ, যে এক্সপেকটেশন ছিল মোটামুটি ভাবে ট্রুডো গভর্নমেন্ট মোটামুটি দে কুডন্ট গেট দ্য বেস্ট রেজাল্ট অ্যাট দ্যাট টাইম। কারণ ওই সময় আরো অনেকগুলো প্রবলেমে ছিল, যেমন ওগুলো নিয়ে আমরা বলিনি কারণ ওরা দিজ আর নন ইকোনমিক টপিক। যেমন বিসিতে একটা প্রবলেম ছিল যেটা হচ্ছে যে ওপিয়াম ক্রাইসিস, যেটা হলো যে দ্যাট ওয়াজ আ বিগ ইস্যু ইন বিসি। সো এই ফেডারেল গভর্নমেন্ট তখন আবার বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আসলো, সেফ ইনজেকশন সাইট, এরকম বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আসলো। দ্যাট ওয়াজ kind of a lot of those were not accepted by a lot of people. Plus এরপরে জাস্টিন ট্রুডোর যে লেফট আইডিয়া এবং আস্তে আস্তে তার woke কালচার যেটা সেটা আস্তে আস্তে ইম্পোজ করা শুরু করলো বাচ্চাদের উপরে, এবং দ্যাট ক্রিয়েটেড a lot of tension between the federal government and conservative people যারা হচ্ছে একটু religious minded from all kind of religion. So these are other issues, non-economic issues যেটার কারণে 2015 এর যে পপুলারিটি ছিল জাস্টিন ট্রুডো অথবা লিবারাল গভর্নমেন্টের 2019 সালে এসে এটা অনেকটা কমে আসে। সো প্রথমে যেটা ছিল যে জাস্টিন ট্রুডোর সুন্দর চেহারা দেখে অনেকেই খুশিতে ভোট দিয়েছিল, সেই দ্যাট ইফেক্ট ওয়াজ স্লোলি ফেডেড আনটিল 2019। এতে মানুষ আস্তে আস্তে রিয়ালিটি গুলো বুঝতে শুরু করলো যে আরেকটা প্রবলেম যেটা আগে মানুষ হয়তোবা বোঝেনি, they start to realize যে এই লিবারাল গভর্নমেন্টকে কোনো কোয়েশ্চেন ডিরেক্টলি করলে they will never answer question directly. This is a very common problem across all the liberal politicians যে তাদেরকে যদি কোয়েশ্চেন করা হয়, কোনো ডিরেক্ট কোয়েশ্চেন করা হয়, they would never give any answer. এবং এটা জাস্টিন ট্রুডো বলেন, এনি সিনিয়র এবং এটা ক্রিস্টিয়া ফিনল্যান্ডের মধ্যেও ছিল, they would never give any straight answer, they will always circle. So that was kind of the backdrop for the election of 2019. So 2019 এ যেটা হলো যে we had an election অক্টোবরে, এবং এই সময়
বেশ কিছু সিট জাস্টিন ট্রুডোর গভর্নমেন্ট হারালো। Almost 20 seat they lost. But still, people voted for him. This was the first time I got to vote for government, and I voted for Liberals. এবং because he was better than Andrew Scheer, because Andrew Scheer was just another right-wing person. He was not very popular among the immigrants. He was saying some other things that are not very immigrant friendly. So Justin Trudeau যে ইমেজটা ছিল, that faded a little bit but still was better than Andrew Scheer এই সময় যেটা ছিল। So আমরা দেখলাম যে he still got elected second টার্মের জন্য, but he lost some ground এবং এই সময় সে বেশ কিছু সিট হারায় কেবেকে। কেবেকের ব্লক কুবেকোয়া সেই পার্টি বেশ কতগুলো সিট তারা পিক আপ করে ওই সময়, বিকজ কুবেক ওয়াজ আনহ্যাপি উইথ ট্রুডো এবং দ্য ব্লক যারা হচ্ছে কুবেক ন্যাশনালিজম নিয়ে কাজ করে। তারা চায় কুবেকের শুধুমাত্র কুবেকের ইন্টারেস্ট। দে গট ভেরি পপুলার ইন কুবেক এগেইন। এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই স জাগমিত সিং অ্যাজ দ্য এনডিপি লিডার। এবং he lost few votes, but that was the back. So 2019 অক্টোবরে সেকেন্ড টার্মের জন্য প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো আসলো, but we were shocked. The entire world was shocked by COVID-19 early 2020. So 2020 ফেব্রুয়ারিতে শুরু হয়, যেটা অ্যাকচুয়ালি নভেম্বর থেকেই মনে হয় শুরু হয় 2019, বাট ইউহান প্রভিন্সে ওরা বের হতে দেয় নাই, পৃথিবীকে জানতে দেয় নাই আনটিল জানুয়ারি ফেব্রুয়ারি। এবং ওই সময় একটা কনসার্ন যেটা ছিল যে ফেডারেল গভর্নমেন্ট ডিডেন্ট শাট ডাউন দ্য বর্ডার কুইকলি, এটা একটা আর্গুমেন্ট ছিল ওই সময় যে দে ডিডেন্ট রিঅ্যাক্ট ভেরি কুইকলি। এবং এই কারণে ওই সময় প্রচুর চাইনিজ যারা যারা এফেক্টেড ছিল, when they came back they brought those virus to Canada. এখন হাইন্ডসাইডে অনেক কিছুই মনে হয় যে হাইন্ডসাইডে তো এভরিবডি ইজ 2020, বাট বেসিক্যালি এখন মনে হচ্ছে ভুল, বাট ওই সময় হয়তোবা তাকে প্রেইজ করছে যে না এটা এটা কোনো বড় কিছু না। হি ওয়াজ মোর ইনক্লুসিভ। ওই সময় মনে করছে যারা লিবারাল ছিল তারা মনে করছে যে জাস্টিন ট্রুডো ইজ মোর ইনক্লুসিভ, সো হি ইজ নট শাটিং ডাউন দ্য বর্ডার। বাট হাইন্ডসাইডে যেটা দেখা গেল যে হি ওয়াজ স্লো। সো ফাস্ট ফরওয়ার্ড 2020, মার্চ অফ 2020 তে পুরো ওয়ার্ল্ড তো শাটডাউন হয়ে গেল কোভিড এর জন্য। সো আর্লি কোভিড টাইমে ওই সময়ে যে তার রেসপন্স ছিল, হি ওয়াজ গুড। আই মিন ওই সময়ে আসলে যে পরিমাণ সাবসিডি বা ফাইন্যান্সিয়াল যে অ্যাসুরেন্সটা দরকার ছিল মানুষের জন্য, আমার মনে হয় হি ডিড ওকে। আই ডোন্ট এক্সপেক্ট হিম টু ডু এনিথিং বেটার। He was quick to come up with some financial assistance. He came out, like the government came out every day and was briefing. এবং তারা প্রথমে যেটা শুরু করলো যে সার্ভ কানাডা এমার্জেন্সি রেসপন্স বেনিফিট, সেটা ফার্স্টে দিল যাদেরকে ৳২,০০০ করে মনে হয়। আমি আই ডোন্ট রিমেম্বার। আমি কোনো সার্ভের টাকা পাই নাই। সো I don't have that memory. I wish I could. But a lot of people got money from সার্ভ। এরপরে যেটা শুরু করলো যে বিজনেস ওনারদেরকে তারা $60,000 পর্যন্ত দিল। পরে they gave this money as a loan, $60,000 লোন। এবং এছাড়াও রেন্ট রিলিফ, যারা বিজনেস যারা রেন্ট ছিল তাদেরকে রেন্ট রিলিফ দিল। এবং সবগুলো ব্যাংকে ওরা বলে দিল যে যাদের মর্টগেজ আছে তাদেরকে ডিলে করতে, দে শুড অ্যাকোমোডেট অল দোজ মর্টগেজেস। সো ইট ওয়াজন্ট দ্যাট ব্যাড ফ্রম গভর্নমেন্টস রেসপন্স। বাট প্রবলেম যেটা ছিল, মেজর প্রবলেম, সেটা হচ্ছে এক্সিকিউশনে। ইনিশিয়াল রেসপন্স যেটা ছিল দ্যাট ওয়াজ ফাইন, বাট যেটা প্রবলেমে ছিল গভর্নমেন্টের সেটা হচ্ছে এক্সিকিউশনে। সো এই সময় যেটা হলো যে প্রচুর ইনএলিজিবল যারা ছিল, এবং এই রিপোর্টগুলো পরবর্তীতে দেখা গেছে যে এই যে গভর্নমেন্ট যে হ্যান্ড আউট গুলো দিয়েছে মানুষকে। আমি ওই সময় সিআইবিসি ব্যাংকে কাজ করতাম। আই স যে সিআইবিসি ব্যাংকের এমপ্লয়ি, হি ইজ ইন ফ্রন্ট অফ মি, he is working but still collected serve money because there is no checks and balance. Anybody can go online এবং just শুধু কয়েকটা কোয়েশ্চেনের yes no বললেই the money is in the bank account. So যেটা হলো যে সবাই গিয়ে যারা মানে সবাই না মানে যারা ইল ইন্টেনশন ছিল তাদের অনেকেই সিআর এর ওয়েবসাইটে গিয়ে এই টাকাগুলো নিয়েছে।
এবং পরবর্তীতে যেটা দেখা গেল যে অডিটর জেনারেলের যে রিপোর্টে ১ বছর ২ বছর পরে billions of dollars were given who are not entitled to receive any benefit. সো এই যে একটা মিসম্যানেজমেন্ট ছিল এই টাকাগুলোর ব্যাপারে, দ্যাট ওয়াজ দ্য মেজর ফেইলিউর ফর দ্য গভর্নমেন্ট। ইনটেনশন ভালো ছিল, ট্রুডোর ইনটেনশন নিয়ে কোনো ডাউট ছিল না। বাট দ্য ওয়ে হি ম্যানেজ দিস পেমেন্টস, দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। এবং ওই সময় সিআর এর সাথে কমিউনিকেশন অতটা ক্লিয়ার ছিল না। এবং প্যান্ডেমিক টাইমে, আর্লি প্যান্ডেমিক টাইমে আমি বলব না যে খুব একটা মানে গভর্নমেন্ট ফেইলিউর, কারণ অনেকেই ওয়াজ বিজি উইথ সেফ ডিসট্যান্স এবং শিফটিং অল দ্য ওয়ার্কফোর্স ফ্রম মানে অফিস থেকে রিমোটলি চলে যাওয়া। সো ইট ওয়াজ আ লট অফ চেঞ্জ এবং লট অফ চ্যালেঞ্জ, বাট দে কুড হ্যাভ ডান আ লিটল বিট বেটার। এবং এই সময় যেটা হয়েছে যে প্রচুর বিজনেসেস যারা পরবর্তীতে মিসইউজ করেছে ফান্ড, এবং ইনফ্যাক্ট ইভেন সিআরএ পরবর্তীতে তাদের নিজস্ব ১৮৫ জনকে মানে সিআরএ মনে হয় পরবর্তীতে ৩০০ জনকে তারা ফায়ার করেছে। রাইট। ৩০০ জনের মধ্যে তারা নিজস্ব এমপ্লয়িকে ফায়ার করেছে বিকজ দে ওয়ার রিসিভিং সার্ভ মানি while ওয়ার্কিং এট সিআরএ। মানে সিআরএ এর এমপ্লয়ি থাকা অবস্থায় তারা যে এই বেনিফিট গুলো নিয়েছে। সো ওই সময় আমি ব্যাংকে কাজ করার সুবাদে আমি নিজে অনেক এইসব সার্ভের যে মিসম্যানেজমেন্ট গুলো চোখে থেকে মানে সামনাসামনি দেখার সুযোগ হয়েছে। যেমন এমন অনেক ফ্যামিলি ছিল যারা কাজ করে না। কোভিড এর আগে হয়তোবা খুব লো ইনকাম ছিল। বাট বিকজ দে কোয়ালিফাই, অল অফ দেম এপ্লাইড, এবং দেখা যাচ্ছে যে কোভিড এর সময় তাদের ইনকাম আরো নরমাল যে ইনকাম তার থেকে অনেক বেশি ছিল। এবং যেটা হয়েছিল যে মানুষ যেহেতু খরচ করতেছিল না ওই সময়, অল দ্যাট মানি ওয়াজ চ্যানেলড টুয়ার্ডস হাউজিং। এবং অনেকেই এই সময়ে ওই যে সার্ভের টাকা দিয়ে ডাউন পেমেন্ট হিসেবে বাড়ি কিনছে। এবং দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন ওয়াই উই স দ্য হাউস প্রাইসিং। আমি হাউজিং এর ব্যাপারটা নিয়ে একটু পরে আসতেছি। বাট দ্যাট ওয়াজ কাইন্ড অফ দ্য ব্যাকড্রপ। এবং এই সময়টাতে ইন্টারেস্ট রেট যেটা কানাডার ইন্টারেস্ট রেট, সেটা কোভিড এর পর থেকেই ব্যাংক অফ কানাডা রেকর্ড লো, যেটা হচ্ছে যে 0.25 এ নামিয়ে নিয়ে এসেছিল। কারণটা হচ্ছে যে বিজনেসের মানে ওই অবস্থায় যদি ইন্টারেস্ট ফ্রি লোন না পাওয়া যেত, then a lot of businesses would die at that time. So Bank of Canada আর্লি কোভিড এর সময় থেকে ইন্টারেস্ট রেট অলমোস্ট 0 তে নামিয়ে নিয়ে এসেছিল। সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ দ্য সিচুয়েশন। এবং এই সিচুয়েশনে থাকা অবস্থাতেই দেখা গেল যে হাউস প্রাইস বাড়া শুরু করলো ২০২০ সালের শেষ থেকে দিক থেকে। ১ম কয়েক মাস যেমন মার্চ মাস থেকে ২০২০ সালের মার্চ মাস, এপ্রিল মাস, মে, জুন পর্যন্ত হাউজিং মার্কেটটা মোটামুটি স্লো যাচ্ছিল। কারণ মানুষজন তখনও সিওর হচ্ছিল না যে এই প্যান্ডেমিকের ইফেক্টটা কোন দিকে যাবে। মানুষজন তখনও অনেক ভীত ছিল যে অনেকেই মারা গেছে এই রিটায়ারমেন্ট হোমগুলোতে বা কেয়ার হোমগুলোতে। সো পিপল আর বিজি উইথ দোজ কাইন্ড অফ সিচুয়েশন। বাট আস্তে, আস্তে যেটা হলো যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর থেকে আস্তে, আস্তে মার্কেট হট হওয়া শুরু করলো। এবং এখানেই যেটা হলো যে কানাডিয়ান হাউজিং মার্কেটে যে আগুন লাগার ব্যাপারটা, সেই জিনিসটা শুরু হলো এই সময় থেকে। সো দ্যাট ওয়াজ দ্য ব্যাকড্রপ অফ যে হাউজিং মার্কেটের ক্রাইসিসটা কোথা থেকে শুরু হলো। সো এই সময় ইমিগ্রেশন প্রায় বন্ধ ছিল। ২০২০ সালে খুব একটা ইমিগ্রেশন হয়নি। প্রচুর যারা আগে ভিসা পেয়েছিল অল দ্য ট্যুরিজম ওয়ার শাট ডাউন। অ্যালবার্টা, যেখানে ব্যানফ, লেক লুইস, এই জায়গাগুলোতে খুব লিমিটেড বেসিসে ট্যুরিজম ওপেন ছিল। প্লাস নায়াগ্রা ফলস, এই অনেক এই ট্যুরিজম স্পেসিফিক জায়গাগুলো প্রচুর বিজনেস লস করে এই প্যান্ডেমিক এর কারণে ২০২০ সালে। তো গভর্নমেন্ট তখন যেটা করলো যে ২০২০ সালের শেষের দিকে যখন ভ্যাকসিন আসা শুরু করলো। সো দে ফার্স্ট ট্রাই টু গেট দ্য ভ্যাকসিন ফ্রম Moderna অ্যান্ড Pfizer। যদিও তারা এই ডিলগুলো এগেইন এখানেও অনেক কন্ট্রোভার্সি আছে যে the way they handle the payment for these vaccines were not very good। মানে তারা দরকার ছিল অনেক টাকা বেশি পেমেন্ট করে তারা ভ্যাকসিন সিকিউর করেছে। দে বট ভ্যাকসিন ফ্রম অল দ্য কোম্পানিজ। পরবর্তীতে যেটা দেখা গেছে যে অনেক ভ্যাকসিন পরবর্তীতে ওরা আন্ডার ডেভেলপড কান্ট্রি কে পরে পাঠিয়ে দিয়েছে। কারণ দে অলরেডি বট।
Anyway, so that was kind of the backdrop of 2021 election. এবং এই সময় পর্যন্ত মোটামুটি যারা এই সার্ভের টাকা পেয়েছিল, they were happy. মানে যারা, যারা গভর্নমেন্টের টাকা এই ফান্ডিং গুলো পেয়েছিল, they were happy এবং এইটাই জাস্টিন ট্রুডো সুযোগটা নিতে চেয়েছিল 2021 সালের ইলেকশন কল করে। সো 2019 সাল থেকে সেকেন্ড ইলেকশনটা জাস্টিন ট্রুডোর। সো যদি এনাফ টাইম থাকতো তাহলে থার্ড ইলেকশন হওয়ার কথা ছিল 2023 সালে। বাট জাস্টিন ট্রুডো saw an opportunity যে মানুষজন যখন খুশি ছিল, টাকা যেহেতু গভর্নমেন্ট প্রচুর টাকা প্রিন্ট করে মানুষকে হ্যান্ডআউট দিয়ে দিছে, মানে অনেকটা ভোট কেনার মতো অবস্থা। সো হি ট্রাইড টু গেট অ্যাডভান্টেজ অফ দ্যাট। এবং 2021 সালে যখন মানুষজন স্টিল দে ওয়ার হ্যাপি, দ্যাটস ওয়েন হি কল্ড দ্য গভর্নমেন্ট ইলেকশন 2021 সালের সেপ্টেম্বরে। সো অনলি আফটার 2 ইয়ার্স। সো 2019 সালে হয়েছিল, 21 সালে আবার সে কল করেছিল। বেসিক্যালি হি ওয়ান্টেড টু গেট মেজরিটি গভর্নমেন্ট, বাট হি ডিডন্ট গেট এনাফ সিটস। সো তার মেজরিটি গভর্নমেন্টের জন্য দরকার ছিল 170টা সিট, বাট হি ওয়াজ অনলি এবল টু গেট 160 seat, which is three seats more than compared to 2021. So he couldn't get majority seat. So majority seat না হওয়ার কারণে যেটা হয় যে anytime he want to pass a legislation, he has to get support from other parties. এবং এটা minority গভর্নমেন্টের এটা একটা প্রবলেম যে they cannot move forward with their agenda. যেটা 2015 সালে দেখে আসছি যে because they had the majority government, they could pass any law. So that was kind of the যেটা সুবিধা ছিল 2015 সালের গভর্নমেন্টের। সো 2021 সালে যখন আবার তারা ইলেকশন কল করলো, he didn't get the majority mandate. এবং যেটা আমরা দেখলাম যে people were kind of wanted to get rid of Trudeau because এই সময়টা থেকেই আস্তে আস্তে ট্রুডোর প্রতি যে একটা মানুষের ডিসকন্টেন্ট সেটা জন্মানো শুরু করলো। বাট they didn't want to change a leader in the middle of the pandemic. মানে প্যান্ডেমিকের যে একটা ক্লিয়ার একটা অফসাইড, মানে যেটা প্যান্ডেমিকটা শেষ হয়ে যাওয়ার যে একটা জিনিসটা, এটা তখনও পুরোপুরি শেষ হয়নি। So people didn't want to switch leaders in the middle of a pandemic. So they still voted for Justin Trudeau, but the discontent started to grow from this time. এই 21 সালের পর থেকেই businesses were struggling to get employee, মানুষজন কাজ করতে চেত না। যেহেতু গভর্নমেন্ট প্রচুর টাকা সাবসিডি হিসেবে দিয়ে দিয়েছে, that changed the behavior of the low income. So people are তারা লো ওয়েজ যে সেক্টর গুলো যেমন গ্রোসারি বা রেস্টুরেন্ট, এই সেক্টর গুলোতে যারা কাজ করতো, they didn't want to work anymore. সো ফলাফল যেটা হলো যে গভর্নমেন্টের কাছে প্রচুর কমপ্লেইন আসা শুরু করলো বিজনেস কমিউনিটি থেকে যে we can't find any people to fill the position. সো এই সময় থেকেই 2021 সালের দিক থেকেই গভর্নমেন্ট যেটা করলো যে দে স্টার্ট টু ব্রিং ম্যাসিভ ইমিগ্রেশন। এবং ওই সময় 500,000 থেকে মিলিয়ন, একটা বছরে মনে হয় মিলিয়ন পিপল এসেছিল, যারা হলো ইনক্লুডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো 2021 সাল থেকে 23 সাল পর্যন্ত they brought millions of people. এবং এক বছরে 1 মিলিয়ন population growth was kind of very মানে unheard of Canadian population হিস্ট্রিতে। মানে কানাডার হিস্ট্রিতে সবচেয়ে বড় পপুলেশন গ্রোথ হয় মনে হয় 2023 সালে। এবং এগুলোর কারণে যখন এই ইমিগ্রেশন পলিসি গুলো নিয়ে কথাবার্তা বলা শুরু করলো 2020, 21 সাল থেকেই বেসিক্যালি ওরা ইমিগ্রেশন পলিসি গুলো নিয়ে কথাবার্তা শুরু করলো যে we will bring 500,000 people every year. So this kind of news plus ultra low interest rate plus কানাডাতে কোনো নতুন হাউজিং ডেভেলপমেন্ট নাই, এই সবগুলো ইফেক্টের কারণে যেটা হলো যে কানাডার যে হাউজিং মার্কেট সেটা একটা অত্যাধিক ক্রাইসিসের মধ্যে দিয়ে গেল। এবং এই সময়ে যেটা বলে মানে বাসার বাড়ির যে মার্কেট, মানে হাউজিং মার্কেটে যে আগুন লাগার মতো অবস্থা হলো। যে 2021 সাল থেকে 2020 সালের শেষ থেকে 2021, 2022 সালের শুরু পর্যন্ত মানে এক্সপ্লোসিভ গ্রোথ হয়েছিল।
হাউসের দাম, মানুষজন বাড়ি কিনতেছে। এক এক ৩ মাস পরেই দেখা যাচ্ছে যে বাড়ির দাম ৳১,০০,০০০ বেড়ে গেল। এবং this was kind of a euphoria বা maniac situation বলা যায়। যে everybody was making millions of hundreds and millions of dollars in real estate এই সময়তে। এবং আমি ওই সময় ব্যাংকে কাজ করেছি এবং ওই সময় দেখতাম যে মর্টগেজ ব্রোকাররা, মর্টগেজ অ্যাডভাইজাররা were very busy because everybody was buying এবং যেটা হয় যে বড় সিটিতে প্রচুর ফ্রড হয়। ওই সময় কাছ থেকে দেখার সুযোগ হয়েছে কি মানুষজন কাগজপত্র তৈরি করে এই মর্টগেজ গুলো নিচ্ছে। So that was kind of the reason why we saw the kind of হাউজিং প্রাইস। সো এখানে হাউজিং প্রাইসের যেটা খুব একটা ইন্টারেস্টিং ডেটা, এটা হলো এগ্রিগেট ডেটা। এটা যেটা হলো যে এটা আপনি দেখতে পারবেন যে এটা হলো সব হাউজিং যে প্রাইস কানাডার সেটার একটা এভারেজ প্রাইস। অবভিয়াসলি এটা ডিপেন্ড করবে হচ্ছে যে অন্টারিওতে বা স্পেসিফিক্যালি গ্রেটার টরন্টো এরিয়া অথবা গ্রেটার ভ্যানকুভার এরিয়াতে এই প্রাইসটা অনেক বেশি। বাট এটা হচ্ছে এভারেজ অ্যাক্রস ক্যানাডা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ২০১৫ সালে এই সময় ট্রুডো ১ম গভর্নমেন্ট আসলো এবং ১৫ সাল থেকে ১ম এ একটু বাড়লো। তারপরে প্রায় ৪ বছরের মতো ফ্ল্যাট ছিল। সো ২০২০ এই পয়েন্টটা ছিল ২০২০ এবং এই ২০২০ এর শেষ থেকেই আস্তে মার্কেটটা ক্রেজি মার্কেট হওয়া যেটা বলে সেটা শুরু হলো। ২০২১ থেকে ২০২০ এর শেষ থেকে ২০২১ এর মাঝামাঝি থেকে আ এই সময়টার মধ্যে prices went up like across the board. এই সময় যারাই বাড়ি কিনেছে their house price went up 20-30% মিনিমাম এবং কিছু লোকেশনে it went up like 40-50% within a period of months. So this is this is where যেখানে আ যেটা ইনফ্লেশন যেটা যেটা হলো এই ট্রুডো গভর্নমেন্টের 3rd টার্মের আরো একটা বড় প্রবলেম সেটা হলো ইনফ্লেশন। This is when Bank of Canada start to raise interest rate এবং এখান থেকে মার্কেট আবার ক্র্যাশ করা রাইট। শুরু করল। তো দিস ইস a very interesting গ্রাফ এবং এই গ্রাফটার সাথে আমরা যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করি আমাদেরকে অনেকেই এটা আমার যেমন ছিল আমি যখন আ চার্টার্ড মার্কেট টেকনিশিয়ান আমি যখন গ্রাফ আমার একটা পড়াশোনার মধ্যে ছিল যে গ্রাফ এনালিসিস করা। সো দিস ইস a ক্লাসিক কেস অফ বাবল, বাবল ফেজ যেটাকে বলে সেটা সেটার সাথে এই যে এই কানাডার হাউজিং মার্কেট পুরো মানে খাপে মিলে যায়। আমার ছোটবেলায় যখন বায়োলজির এক্সামে যেমন অনেকে গ্রাফ পেপার মানে ওটাকে কি বলে? আ ছবি আঁকতো। একটা আ জাহিদ তোমার মনে আছে যে একটা উম সাদা একটা পেপারের উপরে লিখে যে একটা ছবি আঁকতো তারপরে কার্বন এনিওয়ে পেপারের কথা বলতেছেন? পেপার ঠিক না। আরেকটা ধরনের পেপার যেটা দিয়ে স্কেচ আঁকতো। আম আ জীববিজ্ঞানে ওরা যারা বায়োলজির ছাত্র ছিল they know what I'm লেয়ারের talking মতো। about. সো বেসিক্যালি যদি কেউ এই চার্টটা এবং আ বাবল চার্টটা পাশাপাশি রাখে, ইটস লাইক এ কার্বন কপি অফ ইচ আদার। সো বাবল আম এ ইস বাবলের একটা খুবই কমন বৈশিষ্ট্য যেটা যে ১ম এ একটা রান আপ হয়, যে একটা স্টেডি গ্রোথ থাকে। তারপরে একটা স্লোলি ডিপ থাকে এবং এইখানে একটা স্টেজে যাওয়ার পরে এটা র‍্যাপিডলি বাড়া শুরু করে এবং এই জায়গা থেকে একটা কোনো একটা ফান্ডামেন্টাল ফ্যাক্টর এর চেঞ্জ হয়, যেটার কারণে এই র‍্যাপিডলি গ্রোথ হওয়া শুরু করে এবং তারপরে যখন এই ফান্ডামেন্টাল ফ্যাক্টরটা চেঞ্জ হয়ে যায়, দেন এই মার্কেটটা ফার্স্ট এ একটা ফল করে। ফল করার পরে আবার কিছুটা বাড়ে। অনেকেই এটাকে বলে আ এটা ইনিশিয়াল এটা পুলব্যাক। ইনিশিয়াল এটাকে বলে বেয়ার মার্কেট র‍্যালিও বলে। যেটা ২০২০ সালে ২০২২ সালে স্টক মার্কেটেও এরকম হয়েছে। এবং পরবর্তীতে লাস্ট এইটাকে বলে ক্যাপিচুলেশন যেটাকে বলে। সো ক্যাপিচুলেশন টা হচ্ছে যে যখন মানুষজন একেবারেই ছেড়ে দেয়। সো উই হ্যাভ সিন দিস কাইন্ড অফ গ্রাফ এগেইন অ্যান্ড এগেইন যারা ২০০০ ১৯০০ গ্রেট ডিপ্রেশন এর স্টক মার্কেট নিয়ে এনালাইসিস করেন, ইউ উইল সি দ্য সিমিলার কাইন্ড অফ প্যাটার্ন। সো আমরা যদি দেখি যে হাউজিং মার্কেট, কানাডার হাউজিং মার্কেটও কাছাকাছি একেবারেই মিলে যাবে যে এখানে একটা
একটা ফান্ডামেন্টাল ফ্যাক্টর ছিল যে হার্পার গভর্নমেন্টের ইমিগ্রেশন পলিসি তারা দে ওয়ার ব্রিংিং ইমিগ্রেন্ট টু কানাডা এবং তারা পয়েন্ট বেসড ইমিগ্রেশন সিস্টেম যেটা চালু করেছিল। দেন ইট হ্যাড এ পুল ব্যাক, a little bit of pull back এবং এখানে ফান্ডামেন্টাল যে শিফট যেটা হয়েছিল যে ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট, রেট। immigration was massive. There is no housing যেটা বানানো মানে নিউ ডেভেলপমেন্ট নাই। সো দিস ওয়াজ দ্য ফান্ডামেন্টাল ফ্যাক্টর যেটার কারণে এক্সপ্লোসিভ গ্রোথ হয়। এবং এখানে আবার যাওয়ার পরে ফান্ডামেন্টাল ফ্যাক্টরটা চেঞ্জ হয়ে যায়। যেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেটস ওয়ার হাই, ইমিগ্রেশন ওয়াজ স্টপড এবং এখন একটাই ফ্যাক্টর বাকি যে সাপ্লাই অফ হাউজিং। উই মাইট নট সি যে এখানে যে একটা ক্যাপিচুলেশন এর ব্যাপারটা, বাট উই মাইট সি ইট। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম যেখানে দে আর টকিং অ্যাবাউট প্রি-ফ্যাব্রিকেটেড হাউস। সো আমি জানি না জাহিদ জানা কিনা যে বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে হাউস হবে, বানানো হাউস। দেন দে উইল শিপ ইট টু ইওর সাইট এবং within couple of days they will assemble all the houses এবং if that happens আমার মনে হয় যে প্লাস এবং যদি কোনো মেজর জিডিপি মানে জব লসের ঘটনা ঘটে, then we might see a capitulation in the housing market. অনেক স্পেসিফিক সেক্টরে যেমন হলো টরন্টো কন্ডো মার্কেটে we are seeing a big capitulation. So it we may not see in the aggregate level, but it's already happening in the specific area. যেমন টরন্টোর কন্ডো হাউজিং মার্কেটে অলরেডি we are seeing a capitulation. আমি এই সামারে একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম। She owns 4 condo. তার হয়তোবা কোনো প্রবলেম হবে না because she bought everything pre-construction. So she has lots of gains, but she just want to get rid of those condos. So I don't know where the prices are going, but there is a high possibility that we might see a capitulation. এবং এইটার সাথেই রিলেটেড টপিক যেটা হচ্ছে যে ইনফ্লেশন এবং কস্ট অফ লিভিং যেটা গত যেটা যেটা লাস্ট ২০২১ এর পর থেকে যেটা আমরা দেখলাম যে ২০২১ এর মার্চ এপ্রিল থেকেই ইনফ্লেশন রেট বাড়া শুরু করলো ব্যাক টু নরমাল এবং দে স্টার্টস টু গো আপ এবং এইটা একসময় গিয়ে প্রায় ৮% এ গিয়ে পৌঁছালো। যেটা হচ্ছে যে আ in Canadian history এরকম রেট we didn't see until মানে ৮০ সালের দিকে এরকম ছিল এই লেভেলে। So in the আই last থিংক 40 years I ওই think এটা সময়টাতে সম্ভবত একটা হাউজিং বাবল ছিল এই 80-90 ওই সময় তো রেঞ্জে। একটা হাউজিং মার্কেট ছিল। হ্যাঁ, দুই এ লা লেট 80s এর একটা হাউজিং মার্কেট বাবল ছিল যেটা একটু ১৩ বছরের মতো সময় লেগেছিল। ওই যারা যারা পিক অফ 91 এ মনে হয়, যারা একেবারে মার্কেট পিকে কিনেছিল, they had to wait until 2013 সরি 2003 to get their money back. So এরকম পিরিয়ড চলে। মানে হাউজিং মার্কেটে it goes through a cycle. So it's very common. সো এখানে যেটা হলো যে ২০২২ সালে আমরা যেটা দেখলাম জুন মাসে যেটা অনেকেই বলে যে ইউক্রেন ওয়ার এর কারণে অথবা যে এম যেই তেলের বাজারে আ যে প্রাইস বেড়ে গেল আপডেটটা। প্লাস সাপ্লাই চেইন এর যে একটা প্রবলেম ছিল প্যান্ডেমিক এর কারণে ২০২১ সালে সেই সবগুলোর ইফেক্টে এই আম এই যে ইনফ্লেশন রেটটা হলো। আরেকটা প্রবলেম ছিল যে চিপ ম্যানুফ্যাকচারাররা দে কুডন্ট সাপ্লাই এনাফ চিপ। গাড়ির মার্কেটে একটা বড় সমস্যা ছিল যে নতুন গাড়ি আ সাপ্লাই ছিল না। সো পুরাতন গাড়ির মার্কেটে একটা আগুনের মতো লেগে গেল। So these were all the factors that where we saw like a massive inflation rate hike. So ফলাফল যেটা হলো যে Bank of Canada didn't have any other choice but to uh, raise interest rate aggressively. So যেটার ফলশ্রুতিতে আমরা লাস্ট ১ বছরে দেখলাম যে ইনফ্লেশন রেট কমে আসলো। বাট অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে আচ্ছা ইনফ্লেশন রেট কমে আসছে বাট why don't I feel the effect? কারণ হলো ইনফ্লেশন রেট is just a price change. ইয়ার ওভার ইয়ার প্রাইস চেঞ্জ। আপনার ১০০ থেকে আপনার গত বছরের কোন প্রোডাক্টের দাম যদি ৳১০০ হয়, আর এই বছর একই সময়ে যদি আপনার ৳১০৫ হয়, then it's a 5% inflation. আ এটা যদি এখন কমে আমার
১০৫ থেকে পরের বছরে ১০৭ এ যায়, then it might be only 2% inflation, but I still have to pay হায়ার $107 প্রাইস। to buy the product. So এই যে প্রাইস লেভেলের যে একটা পার্মানেন্ট ইনক্রিজ হয়েছে, এটাই আসলে মানুষকে খুব আ প্রেশারে ফেলছে। যেই কারণে মানুষজন এখন বলতেছে যে, "We are" মানে কস্ট অফ লিভিং ইস আ মেজর ক্রাইসিস ইন কানাডা রাইট নাও। এবং এই কারণেই যে লিবারাল গভর্নমেন্টের প্রতি একটা চরমভাবে যে একটা ডিসকনটেন্ট, মানে একটা মানুষজন যে লিবারাল গভর্নমেন্টের প্রতি প্রচন্ডভাবে আ বাংলায় যেটাকে বলে খ্যাপা, সেই খ্যাপা শব্দটা আসলে এই জিনিসটা খুবই আ কমন এখন। মানুষজন লিবারাল পার্টিকে দেখলেই এখন গালিগালাজ করে এবং আ সবাই যেটা বলছে যে it is coming down to just one person, এবং সেটা হচ্ছে জাস্টিন ট্রুডো। এবং লাস্ট সামারে যেটা হলো, এই জাস্টিন ট্রুডো গভর্নমেন্ট আরেকবার যেটা যেটাকে বলে ডিসকনটেন্ট বা আরেকবার যেটা আনহ্যাপি করল। আনহ্যাপি করলো, সেটা হলো যে ইনক্রিজ ইন ক্যাপিটাল গেইন ট্যাক্স। সো আগে যেটা ছিল যে ক্যাপিটাল গেইন ট্যাক্স ছিল 50% রেটে ট্যাক্সড হতো। মানে ৳১০০ যদি টিপসই আপনি কোনো, কোনো আপনার প্রফিট হয়, আপনি ধরেন ৳১০০ একটা প্রোডাক্ট কিনে আপনি ৳১৬০ য় বিক্রি করলেন। আ তাহলে আপনার ৳৬০ গেইন হলো। আগের যে হিসাব ছিল, এই ৳৬০ গেইনের মধ্যে আপনার মাত্র ৳৩০ হলো আপনার ট্যাক্সেবল গেইন। বাকি $৩০ এর উপর ওরা কোনো ট্যাক্স চার্জ করবে না। সো এখন যেটা করল যে এই ৳৬০ র মধ্যে এখন তারা 2/3 করবে। সো আম ৳৬০ র মধ্যে এখন আপনাকে ৳৪০ ও ট্যাক্সেবল গেইন হিসেবে, ট্যাক্সেবল ক্যাপিটাল গেইন হিসেবে ক্যালকুলেট করবে। সো এই কারণে প্রচুর বিজনেস ওনাররা যারা একটু হাই নেটওয়ার্থ বা বিজনেস এ মাইন্ডেড, দে স্টার্ট টু লিভ ক্যানাডা। মানে তারা কোনো ইনভেস্টমেন্ট আর করছে না। এবং এটা একটা বড় ডিসকনটেন্ট নিয়ে আসছে ডক্টরস কমিউনিটিতে, যারা ইউজুয়ালি ডক্টরসরা তারা যেহেতু হাই পেইং জবে কাজ করে, দে টিপিক্যালি ক্রিয়েট কর্পোরেশন এবং কর্পোরেশনের ভিতরে তারা ইনভেস্ট করে। সো এটাও একটা গ্রুপকে তারা ডক্টরসরা এমনিতেই তারা আন্ডার সাপ্লাই, তাদের সাপ্লাই নাই, এনাফ ডক্টর নাই। দে ওয়ার্ক অ্যারাউন্ড দ্য ক্লক এবং অনেক প্রবলেম আছে। আমি আমি হেলথ কেয়ার নিয়ে কোনো কথা বলি নাই, কারণ হেলথ কেয়ার ফলস আন্ডার দ্য প্রভিন্সিয়াল রুল। বাট স্টিল গভর্নমেন্ট হ্যাজ সাম রেসপন্সিবিলিটি। বাট এই ক্যাপিটাল গেইন ইনক্রিজ এর কারণে প্রচুর ইনভেস্টমেন্ট আর আসছে না। যারা ওয়েলথি ইনভেস্টর, দে আর লিভিং কানাডা। কেভিন ওলিয়ারি প্রমিনেন্ট কানাডিয়ান যে কিনা ইউএসএ তে বিজনেস করে। সো হি হ্যাজ বিন ব্যাশিং দিস কনসেপ্ট এবং অনেকেই, আমি নিজেও মনে করি যে অনেকগুলো পলিসি যেটা ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড নিয়েছে ওয়াজ পিওরলি জাস্ট বাইং ভোটস এবং ইট ওয়াজ নট প্রুডেন্ট। মানে কারো যদি কোনো বেসিক ইকোনমিক নলেজ থাকে, they would not take this kind of decision. এবং যে রিসেন্টলি যেটা হলো যে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ফল ইকোনমিক আপডেট দেওয়ার কথা ছিল ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের, এবং ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টার হওয়া অবস্থাতে তার জাস্টিন ট্রুডোর সাথে ইন্টারনাল যে মতবিরোধ হলো, তার ফলশ্রুতিতে she resigned on the date when she is supposed to give speech to the parliament. এবং এটা একটা chaos তৈরি হয়ে গেল। এটা এখনো ১০ দিন হয় নাই। We are recording this video on December 30th. So by the time you are seeing this video, we might be in the new year. But এবং অনেক কিছুই চেঞ্জ হতে পারে। But as of today, Justin Trudeau has not resigned. তার যে Canadian poll নাম্বার গুলো, তার ম্যাসিভ ফল এবং এটার পিছনে অনেক কারণ, যেটা আমি বললাম যে লাস্ট টার্মে আরেকটা বড় যে প্রবলেম যেটা, যে আ রিসেশন এর কথা যেটা বললাম, যে ইন মাই মাইন্ড উই আর অলরেডি ইন এ রিসেশন। কেন? আমি আপনাদেরকে ২ টা স্লাইড দেখাচ্ছি। সো আপনারা যদি এই চার্টটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই চার্টটা পার ক্যাপিটা জিডিপি কে ক্যালকুলেট করছে। সো দ্য টপ লাইন হুইচ ইস দ্য সলিড লাইন ইস দ্য ইউএস, এবং এই ডটেড রেড লাইনটা হচ্ছে কানাডা। এবং এটা পার ক্যাপিটা বেসিস, মানে হচ্ছে যে প্রত্যেকটা সিটিজেন বা প্রত্যেকটা রেসিডেন্টের যে আউটপুট, মানে পার ক্যাপিটা ইনকাম, সেটার একটা প্লট ওভার দ্য ইয়ার। সো আপনারা দেখতে পাচ্ছেন যে
এটা হচ্ছে ২০১৫ সাল যখন এই লিবারাল গভর্নমেন্ট পাওয়ার নিয়েছে এবং আপনারা দেখতে পারবেন যে ২০১৫ সাল থেকে ইউএস গভর্নমেন্ট কিন্তু কনস্ট্যান্টলি ওয়াজ ওভার পার ক্যাপিটা রাইট। বেসিসে কানাডার থেকে অনেক উপরে ছিল এবং কোভিডের সময় ২ টা ইকোনমিতেই সাফার করে which is expected বাট আমেরিকা খুব দ্রুত এটা রিকভার করে। বাই দ্য টাইম এন্ড অফ 2020 they already covered most of the losses এবং ২০২১ সাল থেকে you can see there is a huge increase in the per capita output, per capita income এ এবং আমরা যারা আমি যেমন ক্রস বর্ডারে কাজ করি we see a lot of US stuff, a lot. সো এখানে যেটা দেখা যাচ্ছে যে কানাডা we are still in the same level of 2015 almost এবং এটা ২০২৪ সালের ডেটা না। আপনি যদি ২৪ সালের ডেটাগুলো ইনক্লুড করেন we are still in the 2015 level per capita basis. So in my mind we are already in a recession. কারণটা হচ্ছে যে আপনি রিসেশনটা কিভাবে ক্যালকুলেট হয় যে ২ টা কোয়ার্টারে যদি আপনার নেগেটিভ গ্রোথ থাকে তাহলে এটাকে রিসেশন বলে টেকনিক্যালি। বাট we are not seeing on a headline because কানাডাতে যেহেতু পপুলেশন এত গ্রোথ, আপনি যখন একটা ইকোনমিতে এত পপুলেশন নিয়ে আসবেন, এমনিতেই আপনার গ্রোথ বেড়ে যাবে। You don't have to do anything. ওই নতুন পপুলেশনের যে কনজাম্পশন, ওই কনজাম্পশনের কারণেই আপনার এমনিতেই জিডিপি বেড়ে যাবে। বাট আপনি যদি পার ক্যাপিটা হিসাব করেন যে আপনি যে এই যে এত লাখ স্টুডেন্ট আপনি নিয়ে আসছেন ইন্ডিয়া এবং অন্যান্য কান্ট্রি থেকে, they are not making $50,000 or $60,000 income. So they are bringing down the per capita income. এবং আপনি যদি পার ক্যাপিটা ইনকামের কথা চিন্তা করেন, কানাডা ইজ অলরেডি ইন এ রিসেশন। দেয়ার ইজ নো ডাউট এবং আরেকটা যেটা আমি আরেকটা গ্রাফ দেখাতে চাই, সেটা হচ্ছে যে আপনার 2015 থেকে যে এখন পর্যন্ত যে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টরের যে জব গ্রোথ, আপনারা দেখবেন যে ২০২০ সাল পর্যন্ত মোটামুটি সবগুলো সেক্টরই একই রকমভাবে বেড়েছে। বাট ২০২০ এর পরে প্যান্ডেমিকের পর থেকে মেক্সিমাম যে গ্রোথ দেখা গিয়েছে মানে টোটাল যে মানে ইকোনমিতে যতগুলো নতুন করে জব ক্রিয়েট হয়েছে, মেক্সিমাম নাম্বারই হচ্ছে পাবলিক সেক্টরে। এবং আমরা সব ধরনের রিপোর্ট থেকেই জানি যে পাবলিক সেক্টর ইজ দ্য লোয়েস্ট প্রোডাক্টিভ সেক্টর অ্যামং অল সেক্টরস। আমি একটা স্টাডিতে পড়েছিলাম যে সবচেয়ে প্রোডাক্টিভ সেক্টর গুলোর মধ্যে হচ্ছে এনার্জি সেক্টর একটা। কারণ এখানে ওদের যে পরিমাণ আ যে এফিসিয়েন্সির মাধ্যমে কাজ করে দে আর ভেরি এফিশিয়েন্ট। পাবলিক সেক্টর হচ্ছে ওই রিসার্চের সবচেয়ে বটম ক্যাটেগরিতে যে দে আর দ্য ওয়ার্স্ট ক্যাটেগরি আম আপনার ইন টার্মস অফ এফিসিয়েন্সি এবং প্রাইভেট সেক্টরও কিন্তু খুব একটা হায়ার করছে না কম্পেয়ার টু পাবলিক সেক্টর এবং বড় যে বিজনেসগুলো আছে তারাও দেয়ার ইজ আ লট অফ হায়ারিং ফ্রিজ এবং এই ২০২৩ সাল থেকে মোটামুটি ফ্ল্যাট। এরা কিন্তু নতুন করে হায়ার করছে না। এবং আপনি যদি সেলফ এমপ্লয়েড যেটা হলো নিউ বিজনেস ওনার তাদের কথা চিন্তা করেন দ্যাট ইজ বেসিক্যালি ডাউন ফ্রম লাস্ট 5 ইয়ার্স। ইটস ফ্ল্যাট এবং এটা খুবই খারাপ অবস্থা। কোনো নতুন বিজনেস কেউ করতে চাচ্ছে না। কারণ এত আনসার্টেনিটি, এত প্রবলেম এই দেশে যে কেউই নতুন করে বিজনেস করতেছে না। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা জানি যে whoever is a little bit ambitious এবং যাদের প্রফেশনাল ইনকাম যারা একটু প্রফেশনাল টেকনিক্যাল ফিল্ডে কাজ করে, দে আর অল ট্রাইং টু মাইগ্রেট টু ইউএস। কারণ ইউএসএ তে সেম জবের জন্য 50% মোর সেলারি পাওয়া যায়। দেয়ার ইস মোর বিজনেস অপরচুনিটি, মোর ফ্রেন্ডলি গভর্নমেন্ট এবং ওদের কালচারটাই হচ্ছে প্রো বিজনেস কালচার। whereas আমাদের কালচারটা হচ্ছে যখন আপনার ফেডারেল গভর্নমেন্ট থেকে আপনাকে বলবে যে ইউ আর আ ট্যাক্স চিটার অ্যাজ এ বিজনেস ওনার, দেন দেয়ার ইস আ সিরিয়াস প্রবলেম। সো এই যে একটা মাইন্ডসেটের ব্যাপার, সেটার কারণে কিন্তু কানাডা প্রচুর ট্যালেন্ট হারাচ্ছে। আমি যেমন ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করি, উই ইউজ এআই টুলস এবং ওয়ান অফ দ্য এআই টুলস ইজ এ নোট টেকার এবং আমি যে সফটওয়্যারটা ইউজ করি, ওই সফটওয়্যারটা একটা কানাডিয়ান ফাউন্ডার। সো উনি কানাডার ফাউন্ডার বাট হি মুভ টু ইউএস টু লঞ্চ দ্য কোম্পানি। সো এই যে একটা কানাডা একটা ট্যালেন্ট হারানো, এটা কিন্তু এই গভর্নমেন্টের ব্যাড ইকোনমিক ডিসিশনের কারণে।
It has nothing to do with অনেকেই চায় এখানে বিজনেস করতে বাট they don't get the support. So what happens? Business leave. বিজনেস ওনাররা তো আর they don't have any মানে সেন্টিমেন্টাল কিছু নাই। বিজনেস ওনার্স আর বিজনেস ওনার্স। They go where they find the more profit. They will always go there. এটা অনেকটা পানির মতো। পানি যেরকম সবসময় নিচের দিকে গড়িয়ে যাবে, বিজনেস ওনাররাও ওরকম মাইন্ডসেট। যে wherever they find better With the environment, spot. they will go. They will go there. So এই ব্যাকড্রপে যেটা হলো যে মোটামুটি এখন the end of 2024 এ কানাডা is already in a recession এবং সবাই যেটা বলছে যে ট্রুডো মাস্ট গো এবং আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখাতে চাই যেটা একটু আ আপনাদের যদি ভিডিওর সামনে বাচ্চা থাকে then please it has some sensitive language but I want to play this video because you need to see it এবং এই সেন্টিমেন্টটা এখন মোটামুটি সবার across all Canadian population. So this was a video that was recorded recently, I think 2 or 3 days ago. Prime Minister Justin Trudeau was skiing in BC এবং a BC woman she came up to him এবং আমি যতটুকু জানি যে জাস্টিন ট্রুডো এরকম হেকলের শিকার লাস্ট 10 ইয়ার্স এ বহুবার হয়েছে বাট দিস ইজ সামথিং মানে ইট রেজোনেট উইথ মি টু সো লেটস সি দ্য ক্লিপ সো আপনারা দেখতে পাইলেন যে জাস্টিন ট্রুডো হাউ হি রেসপন্ডেড এবং তার মধ্যে কোনো মানে অনুশোচনা বা ওই টাইপের কিছু নাই। ইফ আই ওয়ার আ প্রাইম মিনিস্টার আই উড হ্যাভ রিজাইনড মাচ আর্লিয়ার বিকজ আমার যদি কিছুটা হলেও আত্মসম্মান থেকে থাকে। যেখানে আপনার নিজের দলের বিভিন্ন ককাসের যেটা হয়েছে যে দে আর টকিং লাইক লিবারাল গভর্নমেন্টের যারা এমপি আছে, দে অলরেডি নো দ্যাট দে আর গোনা লুজ দ্য ইলেকশন এবং আপনারা যদি রিসেন্ট পোল নাম্বারটা দেখেন, রিসেন্ট পোল নাম্বারে মোটামুটি লাস্ট ১ থেকে ১.৫ বছর ওভার দ্য লাস্ট 1.5 ইয়ার্স মোটামুটি সবাই কনফার্ম কনজারভেটিভ পার্টি মেজরিটি নিয়ে আসতেছে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে কতগুলো সিট পাবে? সেটা হচ্ছে কোয়েশ্চেন। লিবারাল পার্টির লিডার হওয়ার জন্য কেউ নোবডি ইজ আপ ফর দ্যাট জব বিকজ দে নো এখানে যদি কোনো কম্পিটেন্ট লিডারও আসে, হি উইল অলসো লুজ দ্য ইলেকশন। সো এই কারণেই অনেকেই বলে যে মার্ক কার্নি যে কিনা আগে ব্যাংক অফ ক্যানাডার গভর্নর ছিল। আই থিংক হি ইজ দ্য অনলি গভর্নর যে কিনা উনি ব্যাংক অফ ইংল্যান্ডেরও গভর্নর ছিল। এটা সাধারণত হয় না যে একটা দেশের গভর্নর আরেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হয়। বাট হি ওয়াজ দ্য অনলি গাই হু ওয়াজ গভর্নর অফ 2 ডিফারেন্ট সেন্ট্রাল ব্যাংক এবং হি ওয়াজ অফার্ড দ্যাট জব আই থিংক ইন্টারনালি। আমি এটা ইন্টারনাল ইনফরমেশন যেটা বিভিন্ন গভর্নমেন্টের ওয়েবসাইট বা সিবিসি নিউজে যেটা বলে অনেকেই জার্নালিস্টরা বলেছে যে হি ওয়াজ অফার্ড দ্যাট জব টু টেক ওভার দ্য লিডার অফ দ্য লিবারাল পার্টি বাট আই ডোন্ট থিংক হি ইজ এ স্টুপিড গাই লাইক হি ইজ গোনা টেক ওভার দ্যাট লিডার এবং কারণ ও খুব ভালো করেই জানে যে হুএভার ইজ গোয়িং টু গো অ্যান্ড টেক দ্য ইলেকশন ইজ গোনা লুজ দ্য গেম। Rules. এখন কথাটা হচ্ছে যে কনজারভেটিভরা কতগুলো ভোট পাবে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। ডু আই লাইক পিয়ার পলিয়েভ? আই ডোন্ট। I don't like the way ওর সব কথা আমার পছন্দ না। বাট Trudeau needs to go. প্রবলেমটা হলো যে জাগমিত সিংও হি ইজ নট আ ভেরি Competent. কম্পিটেন্ট গাই আমি বলবো। কারণ হচ্ছে যে হি অলসো টকস অ্যাবাউট সাম আদার পলিসি দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। হি ওয়ান্টস টু গিভ মানি টু এভরিবডি ফর নাথিং। তাহলে হু ইজ গোনা পে ফর দিস ট্যাক্স? ওর একই কথা যে রেটরিক যেটা বলে যে হি ইজ গোনা ট্যাক্স দ্য ওয়েলথিয়েস্ট 1% এবং বিগ কর্পোরেশন। So if big corporation doesn't make money, how they're gonna hire more people? I don't understand. Is it just him that interesting? Again, I don't think any of these people is competent enough. হয়তোবা আপাত দৃষ্টিতে পিয়ার পলি মনে হয়, but he is a lawyer and he talks very direct এবং he gave very hard time to Justin Trudeau over the last 2 years যখন থেকে ও
অপোজিশন পার্টি লিডার হয়েছে। হি গেভ টাফ টাইম টু দ্য লিডার্স। বাট আমাদের মাইনরিটির জন্য পিয়ার পলিয়েভ ইজ নট প্রবাবলি দ্য বেস্ট পারসন। বাট এগেইন এখনকার যে অপশনগুলো আছে, হি উইল বি দ্য প্রাইম মিনিস্টার অফ ক্যানাডা দিস ইয়ার। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে when is জাস্টিন ট্রুডো লিভিং? সো দ্যাট কোয়েশ্চেন হচ্ছে যে অনেকেই বলেছিল যে যখন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড রিজাইন্ড 10 days ago, probably he will resign, he will take some time off during the holiday এবং হয়তোবা he will come back and say that he is asking for an election. But we don't know yet when he is resigning. Conservative Party যেটা জানি যে এন্ড অফ জানুয়ারি মাসে ২০২৫ সালে দ্য পার্লামেন্ট উইল ওপেন এবং দ্য ফার্স্ট থিং দ্যাট দে আর গোনা ডু ইজ দে আর গোনা সিক আন কনফিডেন্স ভোট এবং জাগমিত সিং এনডিপির যে লিডার, হি অলরেডি গেভ রিটেন নোটস আচ্ছা। যেটা নম্বর 20 তে দিয়েছে যে হি উইল সাপোর্ট দ্যাট নন কনফিডেন্স ভোট। সো তাই যদি হয় then there is no other choice for Justin Trudeau other than leaving the prime minister role. So that is kind of where he is at. এখন এটা সময়ের ব্যাপার মাত্র। Is he resigning? জাস্টিন ট্রুডো কি নিজে রিজাইন করবে নাকি অন্যান্য পার্টির তাকে পদত্যাগ করতে বাধ্য করবে? That is the question. এবং if we see an election, when is it? Is it February, March? I don't know how the process works, but we might see an election before springtime. So that's kind of where Justin Trudeau is. আমার মনে হয় যে জাস্টিন ট্রুডোর থার্ড টার্মের যে ইকোনমিক পারফরম্যান্স was very poor. There was no clear direction এবং তার নিজের যে ফাইন্যান্স মিনিস্টার বিল মোরনো ২০২১ সালে রিজাইন করে যখন তার সাথে they didn't have a good relationship because of the way the government gave money to people due to the COVID crisis. তার সাথে ওই বিষয় নিয়ে প্রবলেম হয়েছিল এবং রিসেন্টলি যেটা ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের সাথে হলো সেম স্টোরি এবং জাস্টিন ট্রুডো নেভার টেকস the problem on his own. He always blames other people এবং ফলাফল যেটা হলো যে যে মিনিস্টার গুলো তার সাথে ২০১৫ সালে শুরু করেছিল, I don't think anybody হ্যাঁ। is left in that cabinet anymore. Like I can barely say few people, মানে only few names are still there এবং এই বেশিরভাগই লোক হচ্ছে তার ফ্রেন্ড ফ্যামিলি মধ্যে থেকে, মানে দ্য পিপল দ্যাট হি গ্রু আপ উইথ, বিকজ আমরা জানি যে হি ইজ এ সান অফ এ প্রাইম মিনিস্টার, সো হি গ্রু আপ ইন দ্যাট এনভায়রনমেন্ট। সো যেমন এখনকার যে ফাইন্যান্স মিনিস্টার ডমিনিক, I don't even know what's his last name, Dominic. Um, so he used to babysit Justin Trudeau's family. And মানে জাস্টিন ট্রুডোর যে ভাই, ছোট ভাই ছিল বা he was a babysitter. So this kind of relationship he has with the finance minister now, and that's why he chose this person because he knows that how loyal these people are. এবং এই যে ক্রিসমাসে হলিডে শুরু হওয়ার আগে একটা যে ক্যাবিনেট শাফল হলো, এখানে থেকে দেখা গেল যে these people were never a minister before এবং যে লিবারাল পার্টির অনেক মিনিস্টার এখন যারা ক্যাবিনেটে, their new face, they had no experiences in handling ministerial job এবং it will be interesting to see লিবারাল পার্টির মধ্যেও অনেক এমপি তারা বলেছে যে they will not seek for election এবং অনেক সিনিয়র মেম্বার আছে যারা বলছে যে they are taking some time off to spend time with their family because তারাও খুব ভালো করেই জানে যে the liberals are gonna lose the election anyway, so there is no point of like ইচ্ছা করে ফেল করার কোনো দরকার তো আসলে নাই। আমি যখন জানি যে আমি ফেল করব, so why am I taking the exam, right? So that's the idea. Jahid, that was kind of our analysis of Justin Trudeau's 10 years. If you like this video, please subscribe to our channel. আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, please let us know. We will see you in the next video on a different topics. Thank you, everybody.